আমরা ক্লাস 3 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন আমরা আমাদের HTML ডকুমেন্টটা ক্রিয়েট করে নিই। index.html ফাইলটা নোটপ্যাড ওপেন করলাম। গতদিন আমরা ফর্ম দেখেছিলাম, ফর্মের অনেকগুলা ইনপুট ফাইল দেখেছিলাম আমরা ক্লাস 2। ফর্মের অনেকগুলো ইনপুট ফাইল দেখেছি। এখন আজকে আমরা আরো অল্প কিছু ইনপুট ফাইল দেখবো, আরো কিছু যেগুলো আমাদের লাগতে পারে। আমরা আগে আমাদের HTML ডকুমেন্টটা নিয়ে নিই। আমরা ফর্ম লেখার জন্য প্রথমে ফর্ম নামে আমাদের যে ফর্ম ট্যাগটা আছে ওই ফর্ম ট্যাগটা নিতে হবে। আমরা দেখলাম যে আমাদের মেথড দুই রকমের মেথড আছে। আমাদের মেথড একটা হচ্ছে গেট মেথড আর একটা হচ্ছে পোস্ট মেথড। গেট মেথডটা হচ্ছে আপনি 2 কেবি এর নিচে কোনো ডাটা যদি আপনি সেন্ড করতে চান তাহলে আপনি গেট মেথডে ডাটাটা পাঠাবেন। আর যদি আপনি পোস্ট মেথডে ডাটা পাঠান তাহলে আপনার 2 কেবির উপরে যত ডাটা আছে সব আপনার পোস্ট মেথডে পাঠাতে হবে। এখন আপনি যদি আপনার ডাটা হিসেবে আপনার নামটাও পাঠান, আপনার নামটাও যদি বড় হয়, তাও যদি 2 কেবি থেকে বেশি হয় তাহলেও কিন্তু আপনি গেট মেথডে ডাটা পাঠাতে পারবেন না। সাপোজ আমরা দেখি একটা ইনপুট ফিল্ড নিয়ে টাইপ টেক্সট, আমরা টাইপ টেক্সটটা দেখলাম কালকে। দেন আমরা যদি এখানে বলে দিই নেমটা হচ্ছে যে আমার এই ভ্যালুটা যে আমার সেভ হবে ডাটাবেজে, তো ভ্যালুটা কি নামে সেভ হবে, এখানে যে আমি যে একটা টেক্সট লিখবো ওটা কি নামে সেভ হবে। সাপোজ আমরা দিলাম নেম নামে সেভ হবে। আমরা যদি এখন সেভ দিই, ফাইলটা রান করি, আমরা শুধু একটা বক্স দেখতে পাচ্ছি, টেক্সট বক্স। ভিতরে আমরা যদি একটা লেখা, যে লেখাটা শো হয়, সাপোজ আমরা যদি ফেসবুকে যাই, এই যে ভিতরে একটা লেখা শো হচ্ছে, এই যে ভিতরে একটা লেখা শো হচ্ছে, কিন্তু আমি যখন লিখতে যাচ্ছি লিখলে ওইটা চলে যাচ্ছে। তো ওইটাকে আমরা কি বলি, আমরা ওইটাকে বলি প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার দিলাম, এন্টার। নেই, জাস্ট লাস্ট ক্লাসে দেখালাম, আমরা জাস্ট আজকে রিক্যাপ করে নিচ্ছি জিনিসগুলো, কারণ আমরা ফর্মের আরো কিছু জিনিস দেখবো। এই যে এখানে উঠতেছে আমার ইন্টারভিউ নেম, তো আমি এটা পাস করছি কি মেথডে, গেট মেথডে পাস করছি। এখন আমি যদি গেট মেথডে এখানে কিছু একটা দিই যে এবিসি, আচ্ছা একটা বাটন ক্রিয়েট করে নিই। আমরা বাটন দুই ভাবে ক্রিয়েট করতে পারি। আমরা যদি ইনপুট ফিল্ড দিয়ে বাটন ক্রিয়েট করি তাহলে ইনপুট ফিল্ড, এখানে টাইপ বলে দিতে হবে আমাদের বাটন। আমরা যদি টাইপ বাটন বলে দিই তাহলে আমাদের এখানে এই যে বাটন, আচ্ছা আমরা এখানে কোনো ভ্যালু দিই নাই, আমরা যদি একটা ভ্যালু দিয়ে দিই যে সাবমিট, এই যে আমাদের একটা বাটন ক্রিয়েট হলো। আর আমরা আরেকভাবে ক্রিয়েট করতে পারি, আর যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি, বাটন, আমরা বাটন ট্যাগটা নিই, ওইটাই টাইপ বলে দিতে পারি সাবমিট। আমাদের দুইটাই মানে সাবমিটটা, আমরা দুইভাবে আমাদের বাটনটা ইউজ করতে পারি। সেটা যে এভাবে ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি। তা আমরা যদি এখন এখানে কিছু লিখি, যে এবিসি লিখে আমি যদি সাবমিটে ক্লিক করি, এই যে আমার উপরে যে আমার ফাইল ইউআরএলটা আছে এখানে দেখেন না, নেম ইকুয়াল টু এবিসি এটা শো করতেছে। আমরা যদি আরো ইনপুট ফিল্ড দিই তাহলে ওইভাবে আমাদের নেমগুলো শো করবে। আমাদের যে ইউআরএলটা থাকবে ওইখানে আমাদের নেমগুলা বা আমাদের যে ডাটাগুলো আমরা পাস করব ওই ডাটাগুলো শো করবে। এখন আমরা এখানে গেট মেথড আমরা তখন ইউজ করব যখন আমরা আমাদের কাস্টমারকে বা আমাদের ইউজারকে কোনো ডাটা দেখাবো। বাট আমরা যখন আমাদের ওয়েবসাইটের ডাটাবেজে কোনো ডাটা ট্রান্সফার করব তখন আমরা গেট মেথড ইউজ করব না, কারণ গেট মেথড ইউজ করলে সিকিউর না, কারণ আমার ইউআরএল আমার ডাটাটা শো হচ্ছে। এখন যদি আমি এখানে পোস্ট মেথড দিই,
এখান থেকে, তাহলে যদি এবিসি লিখে সাবমিট দিই, আমার এখানে কিন্তু কোনো ডাটা আসতেছে না, কোনো ডাটা ক্যাচ করতেছে না। আর আমাদের অ্যাকশনটা কি? অ্যাকশনটা হচ্ছে আমাদের ফর্মটা সাবমিট করলে আমাদের ফর্মটা কোথায় গিয়ে সেভ হবে, আমাদের ডাটাটা কোথায় শো করবে, ওইটা হচ্ছে আমাদের অ্যাকশন। আমরা অ্যাকশন ইউআরএলটা বলে দিই। আমরা যদি facebook.com এখানে লিখে দিই, তাহলে আমরা যখন সাবমিট করব তখন আমাদের সাবমিটে ক্লিক করব, তাহলে facebook.com এ আমাদের ফর্মটা চলে যাবে। তো প্রথমে https আমরা যদি এখন সাবমিটে ক্লিক করি, আমাদের facebook.com এ চলে যাচ্ছে। মানে আমরা অ্যাকশনে বলে দিব যে আমাদের ফর্মটা কোথায় সেভ হবে, তা আমরা অ্যাকশনে বলে দিব। তো আমরা আজকে আরো কিছু ফিল্ড দেখি। আমরা আমাদের ইমেজ ট্যাগ দিয়ে কি দেখলাম, যে আমরা যদি কোনো ইমেজ এখানে ইউআরএল লিখে আমরা বলে দিই যে হ্যাঁ আমাদের এখানে একটা ইমেজ পাথ আমরা নাম বলে দিলাম, আমাদের ইমেজটা এখানে শো করবে। কিন্তু আমরা যদি কোনো ইমেজ আমাদের ব্রাউজার, আমাদের কম্পিউটার থেকে আমরা এখানে ইউআরএল না বলে আমরা আপলোড করতে চাই, আমাদের যেমন আমরা ফেসবুকে ঢুকলে আমাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করি বা বিভিন্ন ছবি আপলোড করি, তো সেম ওয়েতে আমরা যদি আমাদের ওয়েবসাইটে কোনো ছবি আপলোড করতে চাই, তাহলে ছবি বা পিকচার গুলো কিভাবে আপলোড করব, কোনো ফাইল কিভাবে আপলোড করব? তার জন্য আমাদেরকে যে ইনপুট, একটা ইনপুট ফিল্ড ইউজ করতে হবে। ইনপুট ফিল্ডের টাইপটা দিতে হবে ফাইল। আমরা যখন টাইপ ফাইল দিব, ফাইলটা সেভ করার পরে এই যে আমরা এখানে আচ্ছা এখানে ডিআর ট্যাগ দিয়ে দিই। এই যে আমাদের চুজ ফাইল এখানে চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করে আমাদের কম্পিউটার থেকে যে কোনো ফাইল আমরা সেভ করতে পারবো। সেভ করে সাবমিট দিলে আমাদের সাবমিটে চলে যাবে। এখন আমাদের এখানে ডাটাবেস বা কোনো ডাইনামিক করা নাই, এই কারণে আমাদের এটা এই যে আমাদের যে হ্যাশ দেওয়া আছে আমাদের অ্যাকশনে, আমাদের ইউআরএল আমাদের হ্যাশটা শো করতেছে। তো আমরা এটার মাধ্যমে আমরা ফাইল সেভ করতে পারবো আমাদের ডাটাবেসে, বা আমরা আমাদের ওয়েবসাইটে ফাইল আপলোড করতে গেলে এর মাধ্যমে ফাইল, আমাদের যে ইনপুট টাইপটা আছে ফাইল, এর মাধ্যমে আমরা ফাইল আপলোড করতে পারবো। এখন আমরা যখন ফাইল আপলোড করতে যাব, এটা যে নরমালি আমরা এই যে আমরা যখন এখন ফাইল চুজ করতে যাই, আমরা একটা ফাইল আপলোড করলাম, এখানে bcard.wmp দেখা যাচ্ছে। এখন আমরা একটা ফাইল আপলোড করলাম, ঠিক আছে, আমরা একটা ফাইল আপলোড করে দিলাম, সাবমিট করে দিলাম, এটা সেভ হয়ে গেল। আমাদের বিভিন্ন সময় আমাদের একাধিক ফাইল আপলোড করার প্রয়োজন হতে পারে, যে হ্যাঁ আমরা 2-3টা ফাইল আপলোড করলাম। তখন আমরা যদি আপলোড করতে চাই, নরমালি আমরা কিভাবে করি, একটা সিলেক্ট করে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আরেকটা সিলেক্ট করি, কিন্তু কন্ট্রোল চাপ দিলেও সিলেক্ট হচ্ছে না, বা আমরা দুইটা সিলেক্ট করতে চাচ্ছি, দুইটা সিলেক্ট হচ্ছে না, একটাই সিলেক্ট হচ্ছে। এখন আমরা যদি দুইটা সিলেক্ট করতে চাই, তাহলে কিভাবে করব? তাহলে আমাদের এখানে ছোট্ট একটা ফাংশন বলে দিতে হবে, অ্যাট্রিবিউট বলে দিতে হবে যে মাল্টিপল। আমরা ভ্যালু বলে দিলাম যে মাল্টিপলের মাধ্যমে যে আমাদের এই যে ফাইলটা আছে, আমাদের ইনপুট ফাইলটা আছে, মানে মাল্টিপলের মাধ্যমে আমরা বলে দিলাম যে আমাদের এই ইনপুট ফাইলটা মাল্টিপল ভ্যালু নিতে পারবে। এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই, আবার রিফ্রেশ দেওয়ার পরে আমরা যদি এখানে চুজে দিই, আমরা এটা সেভ করলাম, আমাদের বি কার্ড প্রথম ফাইলটা সেভ করলাম, তারপরে যদি আমরা আবার আমাদের এই যে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে দ্বিতীয় ফাইল সেভ করলে আমাদের দুইটা ফাইল সেভ হয়ে গেল। এখন আমরা যদি ওপেন দিই, আমাদের এখানে দেখাচ্ছে 2 ফাইল, মানে আমাদের দুইটা ফাইল সেভ হয়ে গেল। এই যে আমরা এখন যে কোনো ওয়েতে আমাদের দুইটা ফাইল নিতে পারতেছি। তো আমরা এখানে দুইটা ফাইল না নিয়ে আমাদের যতগুলো ফাইল প্রয়োজন আমরা ততগুলো ফাইলে নিতে পারবো। সাপোজ এটা আমাদের ফাইলের পাশে এখানে আমাদের বলে দিতে হবে, লিখে দিতে হবে যে মাল্টিপল। ইনপুট টাইপটা, হয় আমাদের ইনপুট টাইপটা ফাইল হবে, কারণ আমরা এখানে ইনপুট দিচ্ছি, যে কোনো কিছু ইনপুট দিতে হলে আমাদের না, চুজ ফাইলটা তো লেখাটা হচ্ছে আমাদের এটা যে টাইপ, এটা তো আমাদের ফাইল আপলোড নেবে, আমাদের ছবি আপলোড নেবে। চুজ ফাইল বলে দিচ্ছে যে হ্যাঁ তুমি এটা দিয়ে বোঝাচ্ছে যে হ্যাঁ এখান থেকে তুমি যে কোনো ফাইল তুমি সিলেক্ট করতে পারবা, সিলেক্ট করে তুমি এটা
আপ করতে পারবা। চুজ ফাইল দিয়ে এটা বলে দিচ্ছে। এই ফাইলটি আমরা কি মানে ইউটিউব থেকে বা গুগল থেকে কোনো একটা ইয়েতে আপলোড করতে হবে? হ্যাঁ, না, ইনপুট টাইপ ফাইল লিখলেই এই যে আমরা যখন নরমালি ইনপুট টাইপ টেক্সট লিখতেছি তখন আমাদের এই বক্সগুলো চলে আসতেছে। আমরা যখন ইনপুট টাইপ পাসওয়ার্ড লিখতেছি তখন আমাদের লেখাগুলো কিন্তু কিরকম আসতেছে। সাপোজ আমরা এটা দিলাম ইনপুট টাইপ টেক্সট। এখন যদি আমরা আরেকটা ইনপুট টাইপ নিই, যে ইনপুট টাইপ এখানে বলে দিলাম নাম্বার, যদি এখানে ইনপুট টাইপ নাম্বার বলে দিই তাহলে আমাদের এখানে নাম্বারের অপশনগুলো চলে আসতেছে। এই যে এখানে নাম্বার, এখানে কিন্তু আমরা এবিসি দিলে, সরি, এবিসি দিলে নিচ্ছে না। আমি এবিসি দেওয়ার চেষ্টা করতেছি, নিচ্ছে না, শুধু 1 2 নিচ্ছে। আর আমি চাইলে এখান থেকে ভ্যালুটাও বাড়াতে পারতেছি। এই যে আমরা ইনপুট টাইপের যে টাইপটা বলে দিব ও ওই ধরনের ইনপুট ফিল্ডটা ক্রিয়েট করে নিবে অটোমেটিক। আমরা এখানে টেক্সট দিলাম, টেক্সট ফাইল ক্রিয়েট করে নিলাম। আমি এখানে টাইপটা নাম্বার বললাম, নাম্বার টাইপ ক্রিয়েট করে নিলাম। আমি যখন ফাইল টাইপ বলবো তখন ও, হ্যাঁ, টাইপে আমরা যে ভ্যালুটা বলে দিব যে এটা টাইপটা কি, ও ওই টাইপটাই নিয়ে নিবে। একাধিক ফাইল দিতে হলে আমরা এখানে লিখে দিব মাল্টিপল। যখন আমরা মাল্টিপল, হ্যাঁ, ইনভার্টেড কমা এটা তো হচ্ছে আমরা টাইপ বললাম, আর এটা হচ্ছে বাহিরে। আমরা এই জিনিসটা চাইলে আগেও লিখতে পারি পরেও লিখতে পারি, সেটা সমস্যা নাই। আমরা মাল্টিপল লেখাটা লিখে দিলাম, আমরা ইনপুট ফিল্ডে যখন আমরা মাল্টিপল লেখাটা লিখে দিব তখনই আমরা মাল্টিপল ফাইল আপলোড করতে পারবো। হ্যাঁ, চুজ ফাইল লেখাটা আমাদের ফাইল টাইপটা আমরা ফাইল বলে দিলাম, ইনপুট টাইপটা আমাদের ফাইল, এই কারণে আমাদের চুজ ফাইলটা চলে আসছে, যে এখন এখানে আমরা যে কোনো ফাইল চুজ করতে পারবো। এখন আমরা যদি এখানে সাপোজ এই যে এখানে আমাদের আমরা ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, লগইন দিয়ে এগুলো সবগুলো হচ্ছে একটা বাটন। এটা তো আমরা লাস্ট ক্লাসে দেখলাম। তো আজকে ফাইলেরটাও দেখলাম। ফাইলেরটা সাবমিট দেওয়ার পরে আমাদের যে ফাইলে আমরা সাবমিট করব এখানে আমাদের ফাইলটা সাবমিট হয়ে যাবে। হ্যাঁ, আমাদের অ্যাকশনে যে এই যে অ্যাকশনে আমাদের ফর্ম, এটা তো আমাদের পুরো একটা ফর্ম ক্রিয়েট করলাম আমরা। ফর্মের অ্যাকশনে আমাদের যেখানে সাবমিট হবে আমাদের সাবমিটটা বলে দিতে হবে যে আমার এই ফাইলটা কোথায় সাবমিট হবে। তো হ্যাঁ, অ্যাকশনে বলে দিতে হবে। আমরা এখানে যে অ্যাকশন, না, আমাদের এই যে পুরো আমরা যে এটা লিখলাম এটা পুরোটাই হচ্ছে আমাদের একটা ফর্মের ভিতরে। আমাদের সাবমিটটা হচ্ছে একটা বাটন, মানে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পুরো ফর্মটা সাবমিট হবে। এখানে যে আমাদের এটা একটা ফর্ম ক্রিয়েট করছি আমরা, আমরা সাবমিট বাটনে ক্রিয়েট করার সাথে সাথে আমাদের এই পুরো ফর্মটা সাবমিট হবে। এখন আমাদের ফর্মের অ্যাকশনে আমার বলে দিতে হবে যে আমার ফর্মটা কোথায় সাবমিট হবে। আমাদের এখানে যদি ডাটাবেস কানেকশন থাকতো তাহলে আমরা ডাটাবেসের মাধ্যমে বলে দিতাম। নরমালি এখানে না, ইমেল আইডি দেওয়া হয় না। আমাদের যে ফোল্ডারে গিয়া বা যে ফাইলে গিয়া, আমাদের ওয়েবসাইটের যে ফাইলে গিয়া আমাদের এই ডাটাগুলো সেভ হবে, স্টোরেজ হবে এবং আমাদেরকে পরবর্তীতে ডাটাগুলো শো করবে যে পেজে গিয়ে, ওই পেজের লিংকটা এখানে বলে দেওয়া হয়, বা এখানে ফাংশন বলে দেওয়া হয় যে হ্যাঁ তুমি এইভাবে কাজটা, ফর্মটা এইভাবে তুমি স্টোরেজ করো। নরমালি আমাদের যে যে পেজে প্রয়োজন হয়, আমরা যদি এখান থেকে কোনো ইউজার ক্রিয়েট করি তাহলে যদি ওটা আমরা ইউজারের ফর্ম নেওয়ার পরে যদি আমরা শো করতে চাই তাহলে আমরা ইউজারের এখানে ইউজারের যে পেজ থাকে বা ইউজারের ইউআরএল থাকে, ওই ইউজারের লিস্ট বলে দিব যে হ্যাঁ তুমি ফর্ম সাবমিট করার পরে তুমি ইউজার পেজে তোমার ডাটাগুলো দেখতে পারবা যে তুমি কি কি ডাটা দিয়া ফিল আপ করছো। ফাইলের যে যত ডকুমেন্টের ফাইল আছে ওই ফাইলের ওখানে তো আমি একটা আলাদা ফাইল ক্রিয়েট করা, ওই ফাইলটার নাম দিলে দিলে তো যে সব ওই ফাইলে। হ্যাঁ, সাপোজ আমি এখানে যদি ক্লাস 3 তে গেলাম, ক্লাস 3 তে গিয়ে আরেকটা ফাইল ক্রিয়েট করি, index2.html বা ইউজারে দিই যে user.html। এখন আমরা, সরি না, আমার স্পেলিংটা,
আমি এখানে বলে দিলাম, নরমালি বলে দিলাম ইউজার ফাইল বা ইউজার লিস্ট। যখন আমি এখানে বলে দিলাম user ডট html, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে যদি আমি সাবমিট দিই, আমার এখানে ইউজার যে ফাইলটা আছে এটা চলে আসবে। মানে আমি একসাথে যেখানে বলে দিব, আমার এখানে ডাটাগুলা নিয়ে আমার ওই ফাইলে ডাটাবেজে স্টোর করে আমার ইউজার যে HTML টা ফাইলটা আছে ওই ফাইলে আমার ডাটাগুলা শো করবে। তো পরে আমরা আরো কিছু যদি ট্যাগ দেখি, যেমন সাপোজ আমাদের যে আমরা যদি বিবিসি নিউজে যাই, এখানে নাই, আমরা এই যে এখানে এই যে দেখেন আমাদের সিরিয়াল করা আছে 1 2 3 4 5, মানে আমাদের একটা লিস্টিং করা আছে আমাদের ডাটাগুলো শো করানোর জন্য। আমরা যদি এভাবে আমাদের কোনো ডাটা আমাদের ওয়েবসাইটে লিস্টিং করতে চাই, তাহলে আমরা কি করব? তখন যখন আমরা একটা ট্যাগ করব ওএল বা অর্ডার লিস্ট, যে আমরা আমাদের লিস্টটা করতেছি অর্ডার অনুযায়ী। আমরা যখন অর্ডার লিস্টটা ট্যাগটা ক্রিয়েট করব, যে আমাদের এখানে যে লিস্টটা হবে 1 2 3 4 অর্ডারলি আমাদের লিস্টটা সাজানো হবে, তখন আমরা ওএল ট্যাগের মাধ্যমে আমাদের লিস্টটা ক্রিয়েট করব। এখন আমাদের লিস্টের ভিতরে তো কিছু আইটেম থাকবে, লেখা থাকবে বা যে কোনো আইটেম থাকবে, তখন এই ফাইলটাকে ওই ফর্মের সাথে লিংক করা হচ্ছে, এই যে এইটা এরকম আছে দেখতেছি। নতুন একটা ইন্ডেক্স খুলেন না? হ্যাঁ, ইউজার ডট এইচটিএমএল। হ্যাঁ, আমরা যখন HTML আমরা পরে নাম চেঞ্জ করে ইউজার ডট এইচটিএমএল দিচ্ছি। আমরা যখন এই ফাইলে কোনো কিছু লিখবো, সাপোজ আমরা ইউজার ডট এইচটিএমএল না দিয়ে যদি আমরা ফেসবুক বা গুগল দিই, তাহলে গুগলে চলে যাবে। আমরা সাপোজ এখানে এই যে ইউজার ডট এইচটিএমএল লিখে দিলাম, লিখে দেওয়ার পরে আমরা যদি এখন রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে আমরা যদি সাবমিটে ক্লিক করি, আমাদের ফাইলটা ইউজার ডট এইচটিএমএল চলে আসছে। যে আমরা এখানে লিখে রাখছি যে ইউজার লিস্ট, আমাদের এখানে ইউজার লিস্ট লেখাটা শো করতেছে। আমরা এখানে যে যে ফাইলে বলে দিব যে ওই ফাইলে তুমি যাও ও আমাদেরকে ডকুমেন্টটা রিডিরেক্ট করে সাবমিট করে আমাদের ফাইলগুলো বা ডাটাগুলো স্টোরেজ করে ওই ফাইলে নিয়ে যাবে। এখন আমাদের এটার জন্য আমাদের ডাটাবেস মাইএসকিউএল পিএইচপি কানেকশন থাকতে হবে, যেহেতু আমরা ওইগুলো করতেছি না, এই কারণে আমরা জাস্ট এখানে দেখাচ্ছি যে আমাদের অ্যাকশনটা কিভাবে কাজ করে। তা আমরা লিস্টিং ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা কি ইউজ করলাম? ওয়েল ইউজ করলাম। ওয়েল এর মাধ্যমে যে আমাদের একটা লিস্টিং ক্রিয়েট করছে, আমাদের অর্ডার লিস্ট ক্রিয়েট করছে। এখন আমাদের অর্ডার লিস্টের ভিতরে যে আইটেমগুলো থাকবে সেজন্য আমরা ইউজ করব এলআই, মানে লিস্ট আইটেম। আমরা এলআই ট্যাগের মাধ্যমে আমাদের লিস্ট আইটেমগুলো বলে দিব, যে এলআই ট্যাগের ভিতরে আমি সাপোজ বলে দিলাম যে নেম বা টেকনোপার্ক। না, ই কমার্সের জন্য না, আমরা যে কোনো ওয়েবসাইটে সাপোজ আমরা যদি আমাদের কোনো ডকুমেন্ট বা কোনো কন্টেন্ট আমরা লিস্ট আকারে শো করতে চাই, এখানে যেমন এই যে মোস্ট রিড নামে নিউজগুলো শো করতেছে 1 2 3 4 5 6 দিয়ে, আমরা যদি এটা অর্ডারলি সাজাইতে চাই, তখন আমরা এটা সাজানোর জন্য আমরা যে ট্যাগ ইউজ করব সেটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। ওএল মানে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট ট্যাগের ভিতরে আমাদের লিস্টগুলো সাজানোর জন্য আমরা এলআই মানে লিস্ট আইটেম, আমাদের প্রত্যেকটা লিস্ট আইটেমের জন্য আমরা এলআই বলে দিব। এখন আমরা যদি নরমালি এটাকে কপি করে সেভ দিই, সেভ দিয়ে যদি আমরা আমাদের ফাইলে আসি, এই যে আমাদের 1 2 3 4 সবগুলা শো করতেছে, 1 2 3 4 এভাবে শো করতেছে। এখন আমরা যদি চাই যে না, আমাদের এই পাশে 1 2 3 4 শো করবে না, আমরা অন্য কিছু শো করব বা আমাদের এই পাশে খালি থাকবে, তখন আমরা কি করব? অর্ডার লিস্টটা, আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ ওই যে বক্স টাইপের আসলো না ফর্মের মতো যেটা করলেন, এইরকম সব কিছু করলে আমার ইনপুট ইনপুট থাকবে না, এটা থাকবে, কোডটা থাকবে ইনপুট।
হ্যাঁ আমরা যখন হ্যাঁ আমরা যখন কোনো কিছু ইনপুট আকারে নিব, আমাদের ওয়েবসাইটে কোনো কিছু ইনপুট আকারে নিব, আমরা ইউজারের জন্য বা যে কেউ আমাদের কোনো কিছু ইনপুট দিবে আমাদের ওয়েবসাইটে, তখন সেই ক্ষেত্রে আমরা আমাদের যে ফাইলটা ইউজ করব সেটা হচ্ছে ইনপুট। ইনপুট ফাইলের ভিতরে এখানে আমাদের যে টাইপের ডাটা লাগবে আমরা ওই টাইপ বলে দিব যে আমার এই টাইপের ডাটা লাগবে, এই টাইপের ডাটা আমার ইউজার বা আমার যে কাস্টমাররা থাকবে আমার ওই টাইপের ডাটা ইনপুট করবে, তখন আমরা ওই টাইপটা বলে দিব। যদি কোনো যে কোনো কিছু দিতে পারে তাহলে টেক্সট, যদি শুধু নাম্বার দিতে পারে তাহলে নাম্বার, আর যদি আমরা শুধু মেল নিই, যে না আমরা মেল নিব আর কি ইমেল নিব, তখন আমরা ইমেল বলে দিব। হ্যাঁ এটা হচ্ছে একটা ইনপুট ট্যাগ, এগুলো প্রত্যেকটাই ট্যাগ। এই যে বিয়ার বা ব্রেক ট্যাগ, ইনপুট ট্যাগ আমরা এটা নিলাম, অর্ডার লিস্ট ট্যাগ, ওয়েল ট্যাগ, এই যে ফর্মটা ফর্ম ট্যাগ, প্রত্যেকটা এক একটা ট্যাগ। এইচটিএমএল এর ট্যাগ ছাড়া কোনো কাজই করা পসিবল না। এই যে এটা মেল ক্রিয়েট হলো, আমরা যদি এখানে যে কোনো কিছু দিতে চাই তখন নিচ্ছে না। হ্যাঁ এই যে ও বলে দিল যে মেল, তুমি যেহেতু এই ফিল্ডটা মেল নিতে অবশ্যই তোমাকে @টা সাইন ইউজ করতে হবে, কারণ হ্যাঁ টাইপটা ইমেল লিখে দিব আমরা। হ্যাঁ এই যে ইমেল লিখে দিব, ইমেল লিখে দিব না, ইমেলের জায়গায় মানে ইমেলটা হচ্ছে টাইপটা বলে দিচ্ছে যে নরমালি আমরা ইমেল জিমেল, হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে বলে দিচ্ছে যে তুমি যখন টেক্সট বা নাম্বার শুধু ইউজ করতে পারবো না আমি, সেজন্য আমাকে ম্যান্ডেটরি ইউজ করতে হবে, কারণ আমরা যখন মেল জিমেল ইহো যাই ইউজ করি আমাদের সাইনটা থাকে। আমরা অর্ডার লিস্টটা দেখলাম, এখন আমরা যদি আমাদের লিস্টিং আইটেমে আমরা যদি 1 2 3 শো না করাইতে চাই, জাস্ট আমাদের শুধু লিস্টটা শো করাইতে চাই, তখন আমরা ইউএল দিব। ইউএল মানে আনঅর্ডার লিস্ট। আমরা তখন এখানে অর্ডার লিস্ট শো করাইলাম মানে আমাদের অর্ডার আকারে আমাদের প্রত্যেকটা আইটেম এখানে শো করলো। এখন আমরা যদি এগুলোকে অর্ডার না দিয়ে আনঅর্ডার ভাবে বা আমাদের কোনো থাকবে না, এখানে যে আমাদের সিনক্রোনাইজলি ক্রমান্বয়ে 1 2 3 4 আসতেছে, হ্যাঁ সিরিয়াল বাই আসবে, তো এটা আসবে না, সেজন্য আমরা কি ইউজ করব, ইউএল ট্যাগ বা আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট ইউজ করে যদি আমরা লিস্ট আইটেম গুলা নিই, এই যে এখানে অ্যালাইন ট্যাগ নিলাম, নরমালি আমরা যদি এখান থেকে লেখাটা কপি করে আনি, এটা দিয়ে ব্রেকটা নিয়ে আসি, এখন যদি আমি রিফ্রেশ দিয়ে, যে আমাদের এখানে একটা সার্কেল শো করলো। এটা পার্থক্য হচ্ছে যে আমরা এখানে ইউজ করলাম অর্ডার লিস্ট, ওএল বা অর্ডার লিস্ট। তো আমার এই যে লিস্টিংটা আছে, আমি যে লিস্টিংটা করছি ওটা লিস্টিং আকারে ক্রমান্বয়ে শো করছে, হ্যাঁ নাম্বার অনুযায়ী আসবে। আর ইউএল দি তাহলে নাম্বার আসবে না, হ্যাঁ ডট থাকবে। আমরা যদি এখানে টাইপ বলে দিই যে না আমি ডট শো করব না, আমি স্কোয়ার স্কোয়ার শো করব, তখন আমি যদি এখানে বলে দিই হ্যাঁ এস ইউ ইউ এ স্কোয়ার বলে দিলাম, হ্যাঁ তখন আমার এখানে স্কোয়ার শো করবে। আর আমাদের আগে যেটা ডট শো করলো ওইটার টাইপটা হচ্ছে ডিস্ক, আমরা যদি এখানে ডিস্ক বলে দিই তাহলেও ও ডিস্ক আকারে শো করবে। নরমালি বাই ডিফল্ট ভাবে আমরা যদি কোনো টাইপ বলে না দিই তাহলে ও ডট বা ডিস্ক আকারে টাইপটা শো করবে। আমরা যদি অন্য কোনো টাইপ দিতে চাই ওই টাইপ আমরা দিতে পারবো। হ্যাঁ লিস্টের ভিতরে যে আইটেম গুলা থাকবে ওই আইটেম এলআই মানে আমাদের লিস্ট আইটেম, প্রত্যেকটা লিস্ট আইটেমের জন্য আমাদের এলআই ইউজ করতে হবে। এটা এটা এই আইটেম গুলাতে যদি আমি লিংক করতে চাই যে হ্যাঁ আমার এই টেকনো পার্ক যে লেখাটা আছে ওটা ক্লিক করলে নতুন একটা ফাইল ওপেন হবে, কোনটা যদি এইচটিএমএল এর বাইরে যায় সেক্ষেত্রে ওটা বলা দরকার নেই। ঠিক আছে, এখন এটা লিস্ট করতে হয়তো বা সিএসএস লাগতে পারে, সেক্ষেত্রে আমাদের না সিএস না না সিএসএস না, আমরা ওই দিন আমরা কোনো কিছু লিস্ট করতে গেলে আমরা কি ট্যাগ দেখছিলাম আমাদের এইচটিএমএল এ একটা লিংক আছে
হাইপারলিংক, এই যে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা হাইপারলিংকের মাধ্যমে আমরা যে কোনো কিছু লিংক করছি আমাদের একটা ফাইলের সাথে আরেকটা ফাইল। এখন আমরা যদি এই টেকনো পার্কে এখানে যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা লিংক করতে চাই, যে এখানে ক্লিক করলে আমাদের যে ইউজার ডট এইচটিএমএল ফাইলটা আছে ওই ফাইলটাই চলে যাবে। তাহলে আমরা কি করব, এখানে জাস্ট এই টেকনো পার্কের আগে আমরা কি করব, আমাদের এ ট্যাগটা নিয়ে নিব। আমরা এ ট্যাগটা এখানে নিলাম। আমাদের টেকনো পার্কটা আমরা আমাদের যে অ্যাঙ্কর ট্যাগ আছে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিয়ে আসবো। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিয়ে আসলাম। এই যে নিয়ে আসার পরে আমাদের এখানে যে স্টাইলটা আছে এই স্টাইলটা পুরো চেঞ্জ হয়ে গেল, আমাদের লেখাটা ব্লু হয়ে গেল এবং নিচে একটা আন্ডারলাইন চলে আসলো অটোমেটিক। যে আমরা এখানে ক্লিক করছি আমাদের একটা কিন্তু রিফ্রেশ হচ্ছে, এই যে রিফ্রেশ হচ্ছে বাট কোথাও যাচ্ছে না। কেন যাচ্ছে না, আমরা এখানে হাইপার রেফারেন্স যে আছে আমাদের হাইপার রেফারেন্স আমরা কিছু বলে দিই না যে কোথায় যাবে। আমরা সাপোজ যদি এখানে ইউজার ডট এইচটিএমএলটা বলে দিই, ইউজার ডট এইচটিএমএল বলার পরে আমি যদি আবার এখানে এসে রিফ্রেশ দিই তাহলে এই যে আমি যখন ক্লিক করতেছি এই যে বাম পাশে নিচে খেয়াল করেন আমি যখন মাউসটা রাখতেছি নিচে আমার ক্লাস 3 user dot html টা শো করতেছে। আমি যখন ক্লিক করব ওই user dot html ফাইলে নিয়ে আসবে। কেন নাই, সরি এখানে আমাদের লেখাটা মিস্টেক হয়েছিল। আমরা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে যখন ক্লিক করলাম এই যে আমাদের ইউজার ডট এইচটিএমএল ফাইলে আমাদেরকে নিয়ে আসছে, আমাদের ইউজার লিস্ট লেখাটা শো করতেছে। আর আমরা যদি চাই যে আমাদের এখানে যে আমাদের পেজটা ট্যাবটা আছে ওইটা যেভাবে আছে এইভাবেই থাকবে, আমরা ক্লিক করলে নতুন আরেকটা ট্যাবে গিয়ে আমাদের লিংকটা ওপেন হবে। তাহলে আমরা এখানে জাস্ট কি বলে দিব, আমাদের টার্গেট, যে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব টার্গেট, অ্যাট্রিবিউটে বলে দিব যে টার্গেট ব্ল্যাঙ্ক। আমরা ব্ল্যাঙ্কে বলে দিব যে অ্যাট্রিবিউট টার্গেট ব্ল্যাঙ্ক। তখন আমরা যখন ক্লিক করব তখন এই যে আমাদের HTML যে ফাইলটা আছে ওই ফাইলটা কিন্তু আমার যেখানে ছিল যেভাবে ছিল ওইভাবেই আছে। আমার user dot html ফাইলটা আমার নতুন একটা ট্যাবে ওপেন হইলো। আমার এই ট্যাবটা রিফ্রেশ নিল না বা এই ট্যাবটা লোড নিয়ে আমার user dot html ফাইলটা ইউজার ফাইলটা ওপেন করলো না। আমি যখন ক্লিক করলাম রিফ্রেশ নিয়ে নতুন একটা ট্যাবে ও ফাইলটা ওপেন করলো। তা এটাই করতে হবে লিস্টের ভেতরে অ্যাঙ্কর কি জানি বললেন, অ্যাঙ্কর ট্যাগ। এই যে আমাদের এখানে ছিল আমাদের এই যে এটা এটা ছিল আমাদের লিস্ট। নরমালি আমাদের এটা ছিল না, এটা ছিল না, আমাদের এটা ছিল লিস্ট আইটেম। তো আমরা কি করব, লিস্ট আইটেমের টেকনো পার্ক যেটা আছে ওটাকে আমরা আমাদের অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিয়ে আসব। আমরা অ্যাঙ্কর ট্যাগটা নিলাম, এই টেকনো পার্কের এই যে অ্যাঙ্কর ট্যাগ আমরা যেখানে শেষ করলাম টেকনো পার্কের পরে আমরা অ্যাঙ্কর ট্যাগটা মানে আমরা অ্যাঙ্কর ট্যাগটা এখান থেকে শুরু করব। অ্যাঙ্কর ট্যাগটা এখানে শুরু করব এবং এখানে শেষ করব। এর ভিতরে আমরা লিখে দিব আমাদের href যে অ্যাট্রিবিউটটা আছে href অ্যাট্রিবিউটে বলে দিব আমরা যে আমাদের ফাইলটা কোথায় গিয়ে লিংক করবে, আমাদের ফাইলটা লিংক কোথায় হবে। আমরা যদি user dot html বলি তাহলে user dot html এ ফাইলটা যাবে, আর যদি আমরা অন্য কোনো ফাইল বলে দিই তাহলে ওই ফাইলে যাবে। আমরা যদি এখানে সাপোজ হ্যাশ দিয়ে দিই তাহলে এটা শুধু লোড নিবে, কোনো পেজে যাবে না। রিফ্রেশ দিলাম, এই যে লোড নিচ্ছে বাট কোথাও যাচ্ছে না। আমাদের এখানে কিন্তু ইউআরএলটা উপরে যদি খেয়াল করেন ইউআরএলটা চেঞ্জ হয়ে HTML এর পরে একটা হ্যাশ চলে আসছে, যে আমাদের লিংকটা চেঞ্জ হয়েছে ইউআরএলটা চেঞ্জ হয়েছে বাট আমাদের কোনো অন্য কোনো পেজের সাথে কানেক্ট করা নাই, এই কারণে আমাদের সেম পেজে থেকে যাচ্ছে। আমরা আরেকটা জিনিস ছোট্ট একটা জিনিস দেখি, এখানে যেহেতু অ্যাঙ্কর ট্যাগটা দেখতেছি সাপোজ ধরেন আমরা পি ট্যাগের ইউজ করলাম আমরা প্যারাগ্রাফ নেওয়ার জন্য, তা তো আমরা জানি। আমি এটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। না না, এটা অ্যাঙ্কর ট্যাগের বাইরে করছি, যে জাস্ট আমাদের ডকুমেন্টের ভিতরে আমরা প্যারাগ্রাফ ক্রিয়েট করলাম। এই যে
এই যে আমরা এখানে তো আমাদের অ্যাঙ্কর ট্যাগটা শেষ, এই যে আমাদের অ্যাঙ্কর ট্যাগ এখানে শেষ, আমাদের লিস্টও শেষ, আনঅর্ডার লিস্ট শেষ। আমরা বাহিরে আমাদের বডিতে প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে 3টা প্যারাগ্রাফ নিয়ে, হ্যাঁ, সেম পেজে আমরা কিছু টেক্সট নিলাম। আমরা যদি সাপোজ উইকিপিডিয়াতে দেখি কোন একটা নিউজে যাওয়ার পরে, না এটা না, এইগুলো তো অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে, হ্যাঁ এগুলাও সব অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে করতে, বাট আমরা উইকিপিডিয়া আমার লিংক করা দরকার, উইকিপিডিয়া অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিয়ে, হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগে দিয়ে দিছে। যে আমরা যদি এখানে খেয়াল, হ্যাঁ আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের কন্টেন্ট নামে একটা সেকশন আছে। আমরা যদি ওয়ানে ক্লিক করি তাহলে আমাদেরকে এই যে নিচে নিয়ে যাচ্ছে। আমরা যদি আবার মেইন আর্টিকেলে এখানে ক্লিক করি, এই যে তা আমাদেরকে ওইটা আরেকটা পেজে নিয়ে যাচ্ছে, সরি। এই যে এখানে আমাদেরকে এটা একটা ইন্ডেক্সিং ক্রিয়েট করে দিছে, যে আমরা পুরো আমাদের সেকশন গুলো খোঁজার জন্য, সাপোজ আমাদের ইউজার্স এন্ড এডিটরস লাগবে, তো আমরা যদি এই সেকশনটা না থাকতো তাহলে আমাদের পুরোটা পড়ে আমাদের ইউজার্স এন্ড এডিটরস খোঁজা লাগতো। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ইউজার্স এন্ড এডিটরস যে সেকশনটা আছে, এই যে ইউজার্স এন্ড এডিটরস, আমরা ওই সেকশনটা চলে যাচ্ছি। এই জিনিসটা আমরা কিভাবে করব? সাপোজ আমরা এই যে এখানে অনেকগুলো প্যারাগ্রাফ ক্রিয়েট করলাম, আমরা এখানে ছোট্ট একটা প্যারাগ্রাফের, এখানে ছোট্ট একটা নিলাম, আরেকটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ আমি লিখছি, হুম, এখন আচ্ছা এটা আগে দেখেন, তারপর আচ্ছা সমস্যা নেই, বলেন বলেন। না এটা দেখানোর পরে প্রশ্নটা ইফেক্টিভ হবে। আচ্ছা সাপোজ আমি প্যারাগ্রাফ এখানে বলে দিলাম যে হ্যাঁ আমার এখানে অনেকগুলা, আমার এখানে ফাইলটা আরেকটু আমি আরো নিয়ে নিই প্যারাগ্রাফটা। এখন আমি যদি এই ফাইলটা সেভ দিই তাহলে এই যে আমার উপরে যাওয়ার জন্য এইভাবে স্ক্রল করা লাগতেছে, বা এখানে স্ক্রলিং করে যাওয়া লাগতেছে। এখন আমি এখানে ছোট্ট একটা অপশন ক্রিয়েট করে দিব। তারপর আমি এখানে বলে দিলাম যে গো টু টপ। তার মানে আমি যদি এখানে রিফ্রেশ দিই, আমি দিলাম যে হ্যাঁ তুমি যখন এই গো টু টপটায় ক্লিক করবা তখন তুমি উপরে চলে আসবা, উপরে কোথাও যে কোনো একটা জায়গায় চলে আসবা। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখলাম, হ্যাঁ হ্যাঁ আমরা প্যারাগ্রাফ ট্যাগে এখানে আমরা যে কোনো ট্যাগে লিখতে পারি। তারপর আমরা প্যারাগ্রাফ না লিখে যদি এখানে H1 ইউজ করি, যে আমরা H1 বা H4 এর ভিতর লিখলাম, মানে লেখাটা দেখানোর জন্য। হ্যাঁ এই লেখাটা শো করানোর জন্য আমরা H4 এর ভিতর লিখলাম। আমাদের এখানে ক্লিক করলে যে আমরা এখানে দেখলাম, এই যে এখানে ক্লিক করলে আমাদের কোথায় চলে যাবে, আমাদের এই যে এই সেকশনটা চলে আসছে, এডিটর এন্ড ইউজার। এটা করার জন্য আমরা এখন এখানে ক্রিয়েট করলাম, এখন আমাদের এখানে তো কোনো কিছু করা নাই বা লিঙ্কও করা নাই, তো এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমাদের প্রথমে উপরে আমরা সেকশন, এখানে সাপোজ ফর্মের উপরে আমরা একটা সেকশন ক্রিয়েট, আরেকটা ক্রিয়েট করলাম H1 ট্যাগের ভিতরে, যেটা হচ্ছে আমাদের টপ। আমাদের এখানে যে এটা হচ্ছে আমাদের টপ, তার মানে আমাদের এখানে যদি আমরা ক্লিক করি তা আমাদের এখানে টপে চলে আসবে। তো ওইভাবে যদি করি, আমার এখানে এই জন্য আমার এটার সাথে এটা লিংক করার জন্য আমি যেহেতু এখানে ক্লিক করব, তার মানে আমাদের এটা লিংক করতে হবে। আমরা লিংক করার জন্য কি দেখছি একটু আগে, যে আমাদের অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। এই লেখাটাকে আমার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিয়ে আসতে হবে। তো আমি যদি এই লেখাটাকে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিয়ে আসতে চাই তাহলে আমার অ্যাঙ্কর ট্যাগটা ক্রিয়েট করতে হবে, এবং এই লেখাটাকে সিম্পলি কাট করে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিয়ে দিলাম। আমি যখন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিয়ে দিলাম, এখানে লিংক ক্রিয়েট হলো, কিন্তু আমি ক্লিক করতেছি, রিফ্রেশ নিতেছে, কিন্তু আমার এখানে তো পৌঁছাইতেছে না, বাট আমার রিফ্রেশ নেওয়ার কারণে উপরে চলে যাচ্ছে।
এখন আমাকে এখানে আমার একটা বলে দিতে হবে যে কোথায় যাবে উপরে যাওয়ার জন্য। তো টপে বলার জন্য আগে আমি যখন এখানে লিঙ্কটা ক্রিয়েট করবো, এখানে বলবো যে তুমি টপে যাও, তার আগে আমাদেরকে এখানে যে টপ সেকশনটা আছে, টপ সেকশনটায় আমাদেরকে একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে দুইটার সাথে লিঙ্ক করার জন্য। তো লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমরা যে এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিঙ্ক করব, সেজন্য আমাদেরকে এখানে একটা আইডি বলে দিতে হবে। যে আমরা কি বলবো, আইডি ইকুয়াল টু যে কোনো কিছু বলে দিতে পারি, বা সাপোজ টপ বলে দিলাম। এখানে আমাদেরকে টপ বলতে হবে এমন ম্যান্ডেটরি না, আমরা যা যে মানে যে কোনো কিছু বলতে পারি। যে হ্যাঁ, তুমি যখন টপে ক্লিক করবা, এখানে একটা আইডি ধরলাম। আর আমাদের একটা কি বলে, একটা ডকুমেন্টে আইডি ডুপ্লিকেট নেওয়া যায় না। আমি আইডি যখন এই আইডি লেখাটা লিখবো, এটার ভিতরে যখন একটা ভ্যালু দিব, তার মানে আমি পুরো ডকুমেন্টে এই আইডি লিখে টপ লেখাটা সেকেন্ড টাইম ইউজ করতে পারবো না। এটা সবসময় ইউনিক হতে হবে, আমরা একবারই ইউজ করতে পারবো। তো আমি যখন আইডি লিখে টপ বলে দিলাম, এখন আমি আইডি যখন লিখবো, আইডিটা ধরার জন্য আমাকে অবশ্যই হ্যাজ ইউজ করতে হবে, হ্যাজ। আর আমরা এটা সিএসএস এ গিয়ে যখন কাজ করব, তখন আরো ভালো বুঝতে পারবো। আমরা সিএসএস এ দুইটা জিনিস ইউজ করি, একটা হচ্ছে আইডি এবং আরেকটা ক্লাস। আমরা যখন আইডি ইউজ করব, তখন আইডি কে ধরার জন্য আমরা হ্যাজ ইউজ করব, আর ক্লাসের জন্য আমরা ডট ইউজ করব, ক্লাসকে ডিফাইন করার জন্য। তো আমরা এখানে হ্যাজ বলে দিলাম। আমরা যেহেতু এখানে আইডি টপ বলছি, আমি এখানে টপ বলে দিলাম। যে এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিংক করে দিলাম, এবং বলে দিলাম যে যেখানে আইডি হ্যাজ মানে হচ্ছে আইডি। আমরা এখানে যে আইডি লিখলাম, যে আইডি টপ মানে এটাকে আমি ডিফাইন করছি একটা আইডির মাধ্যমে। আইডিটার নাম দিলাম আমি টপ। তো আমি যখন হ্যাশ দিব, হ্যাশ দিয়ে টপটা লিখবো, তখন আমার ফাইলটা বুঝে নেবে যে এই টপটা হচ্ছে একটা আইডি। তার মানে তুমি এই আইডিটাকে খোঁজো। আমি যখন এটা, হ্যাঁ, আইডির জন্য মাস্ট বি হ্যাশ দিতে হবে। আর আমাদের একটা ফাইলে, একটা ডকুমেন্টে একটা আইডি একবারই ইউজ করা যাবে, ওই ওই আইডিটা সেকেন্ড টাইম ইউজ করা যাবে না। আর আইডিটা ইউনিক হতে হবে। আমি ইউজ করতে, সেকেন্ড টাইম ইউজ করতে চাইলে আমি টপ 1, টপ 2, টপ 3 বা অন্য যে কোনো নাম ইউজ করতে পারি, বা আমি টপটা ইউজ করতে পারবো না সেকেন্ড টাইম। আমি যদি এখন এখানে এসে রিফ্রেশ দিই, এবং আমি নিচে যদি এই যে নিচে মাউস রাখলে এখানে শো করতেছে না, এই যে ডান পাশে খেয়াল করেন, ডান পাশে দেখবেন যে এই যে বাম পাশে আসতেছে এখন, এই যে index.html হ্যাজ টপ, মানে ও টপের সাথে লিংক আপ হয়ে গেছে। এখন আমি যখন ক্লিক করব, আস্তে করে টপে চলে আসতেছে। এটা বুঝা যাইতেছে না? আমাদের এখানে ডকুমেন্ট গুলা কম, আমরা আরেক কিছু লেখা নিয়ে নিই। পি ট্যাগ, সাপোজ আমরা এই এই টপটারে এখানে লিংক আপ না করে, H4 কে কোনো আইডি দিতে হবে না, না? H4 কে না, H4 টা তো হচ্ছে আমার এই লেখাটা আমার H4 এর ভিতরে আছে। এই H4 এর ভিতরে যে গো টু টপ লেখাটা আছে, ওই লেখাটাকেই আমি লিংক করলাম এই টপ দিয়ে, হ্যাশ টপ দিয়ে। আমি তো আইডি দিলাম উপরে, যে গো টু টপ লেখাটা আছে আমার, এটাকে একটা আইডি দিলাম। এই আইডির সাথে লিংক করার জন্য আমি এই টপটা ইউজ করলাম। সাপোজ আমি যদি উপরে একদম শুরুতে লিংক আপ না করে, আমি ডকুমেন্টের মাঝখানে লিংক আপ করতে চাই, আমি এটাকে নিলাম। এই প্যারাগ্রাফের মাঝখানে, এই যে এই প্যারাগ্রাফের মাঝখানে আমি একটা H1 ট্যাগ দিয়ে বলে দিলাম জাম্প দিস সেকশন, মানে তুমি এই সেকশনে জাম্প করে আসো। তো তার ভিতরে আমি আইডিটা বলে দিলাম, যে এখানে আইডি, যে আমি টপটা ইউজ করছি, আইডিটা চেঞ্জ করে নিয়ে, যে এখন আমি উপরে আমি যে এটা রাখলাম, আইডিটা রাখলাম, ওইটা মুছে দিছি যে টপ সেকশন। এখন আমি আমার প্যারাগ্রাফ গুলোর মাঝখানে এখানে বলে দিলাম, যে এখানে দিলাম H1 একটা ট্যাগ নিলাম, বললাম যে জাম্প দিস সেকশন, মানে তুমি যখন এখানে ক্লিক করবা, তখন তুমি এই প্যারাগ্রাফের এই যে এই সেকশনটায় আসো। যখন আমি এখান থেকে ক্লিক করলাম, সেম পেজে, এই কারণে মনে হইতেছে না। হ্যাঁ,
থেকে আমি এই যে আমি যখন এখানে টপে ক্লিক করলাম ও জাম্প কইরা এই সেকশনটায় চলে আসলো। এই যে এখন আমাদের স্ক্রলিং করে আমরা যখন আমাদের ডকুমেন্টটা বড় করলাম, আমি যখন গো টু তে মাউসটা রাখলাম ডান পাশে আপনারা দেখেন স্ক্রিনে লেখা যাচ্ছে কি index.html/top। আমি যখন এই টপটায় ক্লিক করলাম আমার এই যে জাম্প দিস সেকশনে চলে আসলো, মানে আমি এখানে বলে দিলাম যে তুমি এখানে, আমি আইডি দিয়ে বলে দিলাম যে তুমি এই সেকশনটায় চলে আসো। আমি এখানে একটা আইডি ধরলাম, আমার এই যে জাম্প দিস সেকশনটাকে আমি একটা আইডিতে কল করলাম। আইডিতে কল করার পরে আমি এখানে বললাম যে গো টু টপ। টপটাকে বলে আমি এখানে যে লিঙ্কটা করলাম, আমরা তো নর্মালি অন্য কোনো ডকুমেন্টে যাওয়ার জন্য এখানে লিঙ্ক করে বলে দিতাম যে তুমি ওই ডকুমেন্টে যাও, অন্য কোনো ওয়েবসাইটে যাও। তখন আমি যখন একটা ফাইলের ভিতরে আমার সেম ফাইলের ভিতরে লিঙ্ক করব, তখন আমার লিঙ্ক করতে হবে আইডি বলে। আমি যেখানে লিঙ্ক করব এখানে আইডি দিয়ে বলে দিব, এবং এই সেকশনটাই আমি বলে দিতে হবে আমাদের অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে আমাদের লিঙ্ক সেকশনটা থাকবে হাইপার রেফ, হাইপার রেফারেন্স বা হাইপার এইচ রেফ, ওইখানে আমাদের আইডিটা বলে দিতে হবে। আইডিটা বলে দিলে দুইটা সেকশন লিঙ্ক আপ হয়ে যাবে। তখন আমি এখান থেকে যখন ক্লিক করব তখন এখানে চলে যাবে। আবার আমি যদি এখানে সাপোজ এখানে আরেকটা নিলাম, যে এখানে h2 নামে একটা ট্যাগ নিলাম, এখানে বলে দিলাম গো টু বটম। এখানে আমি একটা আইডি নিলাম, আইডি নিয়ে এখানে বলে দিলাম বটম। এখানে বললে আইডিটা আমি কপি করে নিলাম। এখন আমি একদম শেষে যদি চলে যাই, গো টু টপের পরে এখানে আমি h2 বা আরেকটা ট্যাগ নিলাম। সরি, আমাদের এখানে আমাদের লিঙ্কটা বলে দিতে হবে, যেহেতু এখানে ক্লিক করলে আমাদের নিচে চলে যাবে, তার মানে আমাদের এখানে লিঙ্কটা বলে দিতে হবে, আমাদের এখানে আইডি বললে হবে না। মানে আমরা যেখানে ক্লিক করে সেকশনটা জাম্প করাবো এখানে আমাদের অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে লিঙ্কটা বলে দিতে হবে। আমি এখানে লিঙ্কটা বলে দিলাম, এই যে আমি এখানে লিঙ্ক করে দিলাম। লিঙ্ক করলাম, আগে আমি আমার আইডিটা ক্রিয়েট করে আসি। আইডিটা এখানে আমি বললাম যে দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার ডকুমেন্ট। এখানে আমরা একটা আইডি ধরলাম, আইডি ধরে এটা বটম ধরলাম, বটম আইডিটা ধরলাম। এই আইডিটাকে এখন আমরা যেহেতু আইডিটা কল করলাম, এই আইডিটাকে আমাদের এখানে গো টু বটম এখানে লিংক করে দিতে হবে। আইডি লিংক করার জন্য আমাদের অবশ্যই হ্যাজ ইউজ করতে হবে। হ্যাজ ইউজ করার পর আমরা যে আইডিটা বললাম ওই আইডিটা এখানে লিখে দিব। এখন আমি যখন এই পেজটা রিফ্রেশ দিব, আমি রিফ্রেশ দেওয়ার পরে এখানে যদি গো টু বটমে ক্লিক করি আমাদেরকে ডিরেক্ট বটম যে সেকশনটা আছে ওই বটম সেকশনটা নিয়ে আসতেছে। আবার আমি যখন টপে যাওয়া লাগবে আমার, তখন আমি এখানে টপে বলে দিলাম, তখন আমাদের টপ সেকশনে আমাদের যে সেকশনের সাথে আমি লিংক আপ করে দিছি ওই সেকশনটা চলে আসতেছে। তা আমরা যখন আমাদের একটা পেজে এক্সটার্নালি লিংক করতে চাইবো, তখন হাইপার লিংকের মাধ্যমে বা href এর মাধ্যমে, এই ট্যাগের মাধ্যমে আমাদের ওইখানে ওই লিংকটা বলে দিতে হবে যে এক্সটার্নাল আমি কোথায় লিংক করতে চাচ্ছি। আর আমি যখন একই সেকশনে আমার লিংকটা করতে যাব, তখন আমার আইডি ধরতে হবে, আমার ডকুমেন্টে আইডি ধরে আমাকে বলে দিতে হবে। এই যে আমি এখানে আইডি ধরলাম বটম, তার মানে আমি এই সেকশনে ফেরত আসবো। তো কোত্থেকে ফেরত আসবো, যে সেকশন থেকে আমি ফেরত আসবো ওই সেকশনে আমার লিংক করে আমার যে আইডিটা আমি ধরলাম কল করলাম, ওই আইডিটা এখানে বলে দিতে হবে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে হ্যাঁ তুমি ওই সেকশনটায় জাম্প করো, চলে যাও। ঠিক আছে? আমরা আরেকটা জিনিস দেখি, সাপোজ এই ফাইলটা আমাদের থাক, ওটা আর কি করলাম না। index2.html আমরা যদি আমাদের ডকুমেন্টে কোনো, এই যে আমরা যে এটা দেখলাম
এটা একটা টেবিল ক্রিয়েট করা। আমরা এটা দেখলাম কি এটার একটা হেডিং আছে এবং এখানে কি আছে, রো আছে, দুইটা কলাম আছে, 1 2 3 4 চারটা কলাম আছে। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রো, আর এটা হচ্ছে আমাদের কলাম। লম্বা লম্বি যেটা থাকে ওটা হচ্ছে কলাম, আর পাশাপাশি যেটা থাকে ওটা রো। আমরা যদি আমার ডকুমেন্টে কোনো টেবিল অ্যাড করতে চাই বা টেবিল দেখাতে চাই, তাহলে নরমালি আমরা টেবিল ট্যাগটা ইউজ করব। টেবিল ট্যাগটা আমরা নিলাম, টেবিল ট্যাগটা ইউজ করব। টেবিল ট্যাগের ভিতরে আমি আমার টেবিলটা ক্রিয়েট করব। আমাদের প্রত্যেকটা কাজ করার জন্য আমরা এক একটা ট্যাগ ইউজ করছি। সেম ওয়েতে আমরা যখন টেবিল ক্রিয়েট করব তখন আমাদের টেবিল ট্যাগটা ইউজ করতে হবে। HTML এর টোটাল আনলিমিটেড অনেক ট্যাগ আছে, অসংখ্য ট্যাগ আছে, কিন্তু হ্যাঁ, কিন্তু আমাদের সবগুলা ট্যাগ আমাদের ইউজ মানে লাগবে না বা আমাদের ইউজ করতে হবে না। আমাদের যে কিছু অল্প পরিমাণের কিছু ট্যাগ লাগবে আমরা কাজ করার জন্য, আমাদের অল্প পরিমাণে কিছু ট্যাগ ইউজ করতে হবে আমাদের সাইট ডিজাইন বা আমরা ওয়েবসাইটে যে কোনো কাজ করার জন্য। আমি যদি এখানে ধরেন বক্স দিয়ে শুরু করি, বক্স দিয়ে করে ওটা হচ্ছে একটা ট্যাগ হয়ে যাবে। মানে আমি যদি আমার এখানে একটা বক্স ক্রিয়েট করতে চাই আমার ডকুমেন্টে, যে এটা আমার একটা সাপোজ, না না, আমি বলতেছি হলো বক্স ক্রিয়েট করার জন্য তো ট্যাগ আলাদা, এটা হইতে পারে অন্য ট্যাগ। কিন্তু আমি টেবিলের জায়গায় স্টার্টে লিখলাম বক্স, ঠিক আছে, নিচে লিখলাম যে ক্লোজিং ট্যাগ। না না, এটা এটা তো নিজে দিলে হবে না, এটা HTML এর বিল্ড ইন ট্যাগ ওরা বলে দিছে। আপনি যখন টেবিলটা ক্রিয়েট করবেন তখন আমাদের টেবিল ট্যাগ ইউজ করতে হবে। আমরা যেমন এখানে এখানে প্যারাগ্রাফ ক্রিয়েট করার জন্য p ট্যাগ ইউজ করলাম, আমরা একটা ফর্ম ক্রিয়েট করার জন্য ফর্ম ট্যাগ ইউজ করলাম, ইনপুট ফাইলের জন্য ইনপুট ট্যাগ ইউজ করছি। সেম ওয়েতে আমাদের টেবিল ক্রিয়েট করার জন্য টেবিল ট্যাগটা ইউজ করতে হবে। ওটা HTML বলে দিছে যে তোমার এই এই ট্যাগটা ইউজ করতে হবে। এই ট্যাগ ইউজ না করলে আমরা টেবিল ক্রিয়েট করতে পারবো না। আমরা এই ট্যাগ টেবিল ট্যাগ ইউজ করার মাধ্যমে আমরা টেবিলটা ক্রিয়েট করতে পারবো। তো আমাদের টেবিল এখানে আমরা দেখলাম আমাদের, আমি বলতেছি লাইক আমি ধরেন এখানে বক্স লিখলাম, ওটা কি কোনো ট্যাগ হিসেবে গণ্য হবে? না, বক্স কোনো ট্যাগ হিসেবে গণ্য হবে না। আমরা চাইলে আমাদের মতো করে ট্যাগ ডিফাইন করতে পারবো না। আমরা এই যে এখানে দেখলাম আমাদের একটা টেবিলে রো থাকে, কলামও থাকে। আমাদের এটা হচ্ছে রো, যেটা আমাদের পাশাপাশি থাকে, আর লম্বা লম্বি যেটা থাকে ওটা হচ্ছে কলাম। আমাদের এখানে দুইটা রো আছে, চারটা কলাম আছে, আর উপরে একটা আমাদের হেডিং আছে চারটা, 1 2 3 4 চারটা। তো আমরা এখানে আমাদের যখন আমরা HTML এ কোনো টেবিল ডিফাইন করব, আমাদের এখানে শুরুর জন্য আমরা যখন টেবিল ট্যাগটা নিব, তার ভিতরে আমাদের রো এবং কলাম তৈরি করার জন্য প্রথমে আমাদের HR বা টেবিল রো ট্যাগটা নিতে হবে। আমাদের এখানে TR বা টেবিল রো ট্যাগের মাধ্যমে রো ক্রিয়েট করার মাধ্যমে HTML প্রত্যেকটা কলাম ক্রিয়েট করে। আমরা কিন্তু টেবিল কি বলে টেবিল কলামের জন্য TC বা টেবিল কলাম কোনো ট্যাগ ইউজ করব না। আমরা TR দিয়ে মানে আমরা প্রত্যেকটা রো ক্রিয়েট করব। রো ক্রিয়েট করে রোর ভিতরে যে ভ্যালুগুলো রাখবো ওই ভ্যালুগুলোর মাধ্যমে আমার এক একটা কলাম ক্রিয়েট হবে। এখন আমি এটা রো ক্রিয়েট করলাম, কি ক্রিয়েট করলাম, TR এর মাধ্যমে আমি একটা রো ক্রিয়েট করলাম। এখন টেবিল রো মানে আমি একটা রো ক্রিয়েট করলাম। এখন তার ভিতরে আমি যদি কোনো ডাটা রাখতে চাই, এই যে ডাটাগুলা, এই ডাটাগুলা হচ্ছে TD মানে টেবিল ডাটা। আমি একটা টেবিল ডাটা নিলাম, TD ট্যাগটা নিলাম, তার ভিতরে সাপোজ স্টুডেন্টস নামে একটা একটা আমার একটা এলিমেন্টস রাখলাম, একটা আমার লেখা রাখলাম। এই ফাইলটা যদি এখন আমি রান করি, তখন এই যে আমার স্টুডেন্ট একটা কি একটা আমার এখানে ইনপুট বা আমার কন্টেন্ট শো করলো স্টুডেন্ট নামে। এখন এটা আমার কি শো করলো, আমরা এখানে একটা রো দেখলাম, সাপোজ সিঙ্গেল একটা লাইন। এখন আমাদের টেবিল রো এর ভিতরে আমরা যতগুলা TD ইউজ করব আমাদের ততগুলা কলাম ক্রিয়েট হবে, পাশাপাশি এক একটা কলাম ক্রিয়েট হবে। এই যে আমরা যদি এই টেবিল রোটারে করে স্টুডেন্ট TESCHER টেবিল রো, সরি TD মানে টেবিল ডাটা, টেবিল ডাটা, টেবিল ডাটার মাধ্যমে তারপরে প্যারেন্ট, এই যে আমাদের তিনটা এখানে কি তিনটা সেকশন বা তিনটা কলাম তৈরি হলো। এটা আমরা এখন বুঝতে পারতেছি না। সাপোজ আমরা এটাকে কপি করে নিলে নিলাম। এখন এই যে আমাদের দুইটা রো ক্রিয়েট হলো এবং
তিনটা কলাম ক্রিয়েট হলো। কিভাবে তিনটা কলাম ক্রিয়েট হলো? আমরা তিনটা টিডি ইউজ করলাম। তিনটা টিডি ইউজ করার মাধ্যমে টেবিল রো, এক একটা রো এর ভিতরে ও তিনটা করে কলাম ক্রিয়েট করে নিছে। মানে আমি এক একটা ডাটা ইনপুট দিছি, ও এক একটা কলাম ক্রিয়েট করে নিছে। না, দাগ পরে নাই, ওই দাগটা আমাদের বলে দিতে হবে যে দাগটা কিভাবে আসবে, দাগটা দিতে হবে। নরমালি আমরা দেখতেছি যে এটা স্টুডেন্ট, সাপোজ এই ডাটাগুলো আমরা যদি চেঞ্জ করে দিই যে ও যদি বুঝতে পারার পরে নিজের মতো করে ক্রিয়েট করে নেয়, তো সেটা যদি আমাদের প্রয়োজন না হয় তাহলে তো আরো মুশকিল। তা আমরা দিলাম স্টুডেন্টের, এখানে স্টুডেন্টের আন্ডারে এই টেবিলের এই যে টিডিটা আছে, টেবিল ডকুমেন্টটা আছে বা টেবিল ডাটাটা আছে, এটার আন্ডারে আমি এখানে একটা ডাটা লিখলাম, এটার আন্ডারে এটা লিখলাম, এখানে এটা লিখলাম। তো আমাদের এখানে পাশাপাশি নিচে নিচে শো হইতাছে। এখন আমরা যদি দাগ বা বর্ডার দিতে চাই, তখন আমাদের টেবিলের এখানে সিম্পলি আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, বর্ডার। আমরা বর্ডার কতটুকু দিতে চাই, সাপোজ আমি 1 পিক্সেল দিতে চাই। তো আমি 1 পিক্সেল যখন দিলাম, একটা বর্ডার ক্রিয়েট করে নিল। এই যে এখন একটা বর্ডার ক্রিয়েট করে নিল। হ্যাঁ, সব পাশে আমি এই যে টেবিলে, আমার পুরো টেবিলের জন্য বর্ডার দিয়ে দিলাম। পুরো টেবিলের জন্য যখন বর্ডার দিলাম, ও চারপাশে বর্ডার নিয়ে নিল। এখন আমরা যদি এখানে মানে লক্ষ্য করি, তাহলে দেখতে পারি যে আমার নাম্বার অফ ইউজার্স অ্যাকাউন্ট, এই লেখাটা একটু মোটা বা বোল্ড করে দেখানো আছে, আর এই যে এই লেখাটা একটু পাতলা করে দেখানো আছে। তার মানে কি? তো এই জিনিসটা আমরা কিভাবে করব? এই জিনিসটা হচ্ছে যে আমাদের, আর আমরা যদি আমাদের এখানে দেখি, আমাদের প্রত্যেকটা লেখার সেম সাইজ বা সেম স্টাইল, সেম ফন্ট, কোনোটা হাইলাইট হচ্ছে না, যে কোনটা হেডিং বা কোনটা আমার কন্টেন্ট এটা বোঝা যাচ্ছে না। তো এটা বোঝার জন্য আমাদের এখানে যে যে আমরা টিডি ইউজ করলাম, প্রথম আমাদের যে হেডিং গুলা থাকবে ওইগুলো আমরা টিডি ইউজ না করে আমাদের টিএইচ ইউজ করতে হবে। যে আমার টেবিল হেডিং, আমরা টিএইচ ইউজ করব প্রত্যেকটা জায়গায়। টিএইচ হচ্ছে আমাদের টেবিল হেডিং। হ্যাঁ, এই যে আমার এখন প্রত্যেকটা লেখা সেম ভাবে, সেম স্টাইলে, সেম সাইজের আছে। এখন আমি বুঝতে পারতেছি না কোনটা হেডিং আর কোনটা কন্টেন্ট বা ডাটা। এখন যদি আমি রিফ্রেশ দিয়ে যে আমার স্টুডেন্ট লেখাগুলো বা উপরের লাইনের লেখাগুলো বোল্ড হয়ে গেল, একটু মোটা হয়ে একটু হাইলাইট হয়ে গেল, এখন আমি দেখলেই বুঝতে পারতেছি যে না, হ্যাঁ, এটা আমার টেবিলের হেডিং এবং এটা হচ্ছে আমার ডাটাগুলা, টেবিলের ডাটা। তো আমরা এই যে এখানে দেখতে পারতেছি, এখানে একটা ক্যাপশন, হেডিং বা হেডলাইন শো করতেছে টেবিলটা আমার কি সম্পর্কে। এটা যদি আমরা শো করতে চাই, নরমালি আমাদের এখানে টেবিলের এখানে আমাদের বলে দিতে হবে একটা ট্যাগের মাধ্যমে যে ক্যাপশন, যে আমরা এখানে একটা ক্যাপশন বা আমাদের টাইটেল ইউজ করব। ক্যাপশন ইউজ করলাম ইউজার টেবিল। আমরা যখন ক্যাপশনটা ইউজ করলাম ইউজার টেবিল, তখন ও মাঝখানে একটা আমাদের টাইটেল নিয়ে নিল যে হ্যাঁ ইউজার টেবিল, এই টেবিলটা হচ্ছে ইউজারদের জন্য। এটা এই যে একদম টেবিলের নিচে, টেবিলের রো গুলা শুরু হওয়ার আগে হ্যাঁ আমরা ক্যাপশন ট্যাগের মাধ্যমে বলে দিলাম যে এটা আমার ইউজার টেবিল। এখন এই যে আমাদের এখানে যে প্রত্যেকটা লেখা, এক একটা লেখা এক একটা লেখার পাশাপাশি, মানে আমাদের যে বর্ডার আছে, বর্ডারের চারপাশে একসাথে মানে লেগে আছে বা বোঝা যাচ্ছে না, একটু হিজিবিজি। তো আমরা এটা যদি একটু স্পেস ক্রিয়েট করতে চাই চারপাশে, হ্যাঁ ক্যাপশনটা টেবিল ট্যাগের নিচে হবে, যেহেতু আমরা টেবিলের জন্যই ক্যাপশনটা ক্রিয়েট করতেছি, তার মানে টেবিল ট্যাগের ভিতরে হবে। আমাদের টেবিল ট্যাগের ভিতরে আমাদের রো গুলা শুরু আগে আমাদের ক্যাপশন ট্যাগটা দিতে হবে। তা আমরা এই যে আমাদের এখানে চারপাশে স্পেস ক্রিয়েট করার জন্য আমরা ওই দিন দেখলাম যে আমরা স্পেস ক্রিয়েট করার জন্য আমরা প্যাডিং ইউজ করছি। শুধুমাত্র আমরা সব জায়গায় প্যাডিং ইউজ করব, শুধুমাত্র আমরা টেবিলে যখন ইউজ করব তখন আমাদেরকে বলে দিতে হবে সেল প্যাডিং। মানে সেল মানে এখানে প্রত্যেকটা, এগুলো হচ্ছে এক একটা সেল, এই সেল গুলার ভিতরে স্পেস ক্রিয়েট করবে, এই কারণে আমাদের এখানে বলে দিতে হবে যে সেল প্যাডিং।
সেল প্যাডিং। আমি সেল প্যাডিং 10 পিক্সেল নিয়ে নিলাম। যখন সেল প্যাডিং 10 পিক্সেল নিয়ে এখানে দিলাম, এই যে আমার প্রত্যেকটা সেলের চারপাশে জায়গা নিয়ে নিল, জায়গা ক্রিয়েট করে নিচ্ছে। আমরা প্যাডিং এর মাধ্যমে ওই দিন দেখলাম, প্যাডিং এর মাধ্যমে কি আমার যখন একটা বক্স থাকবে, এই যে এটা তো আমার পুরোটা একটা টেবিল, এখান থেকে এটা আমার টেবিল, আর এটার ভিতরে প্রত্যেকটা এক একটা সেল। আমরা যখন প্যাডিং ইউজ করব, প্যাডিংটা আমার বক্সের ভিতরে জায়গা করে নিবে আমার কন্টেন্টের চারপাশে, আর মার্জিনটা কি করবে, আমার যে মেইন টেবিল বা মেইন ডকুমেন্টটা থাকবে ওইটার আন্ডারে আমার যে প্রত্যেকটা বক্স বা প্রত্যেকটা কন্টেন্ট থাকবে ওইটার বাইরে থেকে স্পেস ক্রিয়েট করে নিবে, আর প্যাডিংটা আমার ভিতর থেকে স্পেস ক্রিয়েট করবে। আমরা সব জায়গায় প্যাডিং ইউজ করব, আমরা যত জায়গায় ইউজ করব প্যাডিং ইউজ করব। এই যে হ্যাঁ, এই বর্ডারটা আমরা যদি বর্ডার 1 পিক্সেলের জায়গায় বর্ডার 5 পিক্সেল করে দিই, এই যে আমার বর্ডারটা মোটা হয়ে গেল। হ্যাঁ, বর্ডার গুলার মাঝখানে গ্যাপ থেকে যাইতেছে, ওইটা আসতেছি আমরা, ওইটাও আমরা কিভাবে, হ্যাঁ এটা হচ্ছে সেলফ প্যাডিং। মানে এই যে আমরা যখন সেলফ প্যাডিংটা ইউজ করি না, সাপোজ আমরা এটা উঠাইয়া দিই, তখন আমরা যখন যদি দেখি যে আমাদের প্রত্যেকটার সাথে লাগানো আছে, আমরা মানে বোঝা যাইতেছে না জিনিসটা, আমরা চাচ্ছি যে প্রত্যেকটা যেন দেখলে সুন্দর লাগে, এই কারণে আমরা কি করলাম, সেলফ প্যাডিংটা ইউজ করলাম। প্যাডিং এর মাধ্যমে আমরা স্পেস ক্রিয়েট করলাম। আমরা প্রত্যেকটা ট্যাগে, সাপোজ আমরা পি ট্যাগ বা আমাদের এইচ ট্যাগ ফর্মে যখনই আমরা স্পেস ক্রিয়েট করতে যাব, তখন আমরা শুধু প্যাডিংটা ইউজ করব। শুধুমাত্র টেবিলের ক্ষেত্রে আমরা সেল প্যাডিংটা ইউজ করব। সেল প্যাডিংটার মাধ্যমে আমাদের যে সেলগুলা থাকবে, আমাদের ডাটাগুলা থাকবে, ডাটাগুলার মাঝখানে আমাদের স্পেস ক্রিয়েট করে নিবে। স্ক্রিনে কি বোঝা যায় যে সেল প্যাডিং, CLLPA সেল প্যাডিং। এখন আমরা সেল প্যাডিংটা ইউজ করলাম, আমাদের এই যে সেলের মাঝখানে যে লেখাগুলো আছে ওগুলোর মাঝখানে আমাদের জায়গা ক্রিয়েট করবে। এখন আমরা যদি একটা বক্স বা একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে আমরা স্পেস ক্রিয়েট করতে চাই, তাহলে তার জন্য, বা আমরা যদি কোনো বক্স বা ডকুমেন্টের মাঝখানে স্পেস ক্রিয়েট করতে চাই, সেজন্য আমাদের কি ইউজ করতে হয়, আমাদের মার্জিন ইউজ করতে হয়, যে এই বক্সের সাথে এই বক্সের আমার মার্জিন ক্রিয়েট করবে কতটুকু। কিন্তু আমরা যখন টেবিলের ক্ষেত্রে ইউজ করব, তখন আমরা মার্জিন ইউজ করব না, তখন আমরা প্যাডিং এর ক্ষেত্রে কি ইউজ করলাম, সেল প্যাডিং। আর মার্জিনের ক্ষেত্রে আমরা ইউজ করব যে সেল স্পেসিং। আমরা সেল স্পেসিং দিয়ে বলে দিব যে আমার কতটুকু স্পেস ক্রিয়েট করবে। সাপোজ এখানেও আমি 10 পিক্সেল বলে দিলাম। আমি 10 পিক্সেল দেওয়ার পরে আমি প্যাডিংটার জন্য সেলফ প্যাডিং ইউজ করলাম, আমি শুধু টেবিলের ক্ষেত্রে সেলফ প্যাডিংটা ইউজ করব, আর সব জায়গায় আমি জাস্ট প্যাডিংটা ইউজ করব। আর মার্জিন ক্রিয়েট করার জন্য আমি টেবিলের ক্ষেত্রে শুধু সেল স্পেসিংটা ইউজ করব, স্পেস ক্রিয়েট করার ক্ষেত্রে। আর যত জায়গায় আমি মার্জিন প্রয়োজন হবে আমি সব জায়গায় মার্জিন ইউজ করব। এই পার্থক্যটা শুধু টেবিলের ক্ষেত্রে। আমি যখন, না, একটা হচ্ছে সেল প্যাডিং আর একটা হচ্ছে সেল স্পেসিং। হ্যাঁ, এই স্পেসিংটার মাধ্যমে আমরা টেবিলের মার্জিনটা ক্রিয়েট করি। এই যে আমি যখন রিফ্রেশ দিলাম, প্রত্যেকটা বক্সের মানে মাঝখানে 10 পিক্সেল 10 পিক্সেল করে একটা দূরত্ব চলে আসছে। এই যে এখন আমরা যদি এখানে দেখি, এই যে এখানে তো কোনো বক্স করা নাই, প্রত্যেকটা ডকুমেন্ট বক্স করা নাই, এটা পুরোটা টেবিলে একটা নির্দিষ্ট বর্ডার দেওয়া। প্যাডিং, হ্যাঁ, সেল প্যাডিং সেল স্পেসিং।
হ্যাঁ, এটা 10 পিক্সেল আমরা আমাদের মতো করে দিলাম। আমরা এখানে যদি 5 পিক্সেল দিই তাহলে আমাদের এখানে 5 পিক্সেল পরিমাণ স্পেস ক্রিয়েট হয়েছে, এখন একটু ছোট হয়ে গেল। কারণ আমরা যদি এই যে আমাদের বক্সের চারপাশে যে বক্স গুলো ক্রিয়েট করা আছে বাই ডিফল্ট ভাবে টেবিলে, প্রত্যেকটা টেবিলে ডাটা ক্রিয়েট করে নিছি, এটা যদি আমরা হাইড করতে চাই বা এটাকে আমরা এমন ভাবে আমরা একটা টেবিলের মধ্যে সৌন্দর্য দেখতে ভালো মনে হয় ওইভাবে করতে চাই, তাহলে আমাদের একটা স্টাইল অ্যাড করতে হবে। তখন আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করব। স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের বলে দিতে হবে যে বর্ডার কলাপস, মানে কলাপস মানে কি, সংকুচিত হয়ে যাও বা ছোট হয়ে যাও, বর্ডার কলাপস। আবার কলাপস মানে বর্ডারটা, এখন আমরা যদি যখন বর্ডার কলাপস দিলাম তখন ভিতরের বর্ডার গুলো থাকলো না, এখন কি প্রত্যেকটা একটা বর্ডারের আন্ডারে চলে আসলো। এখন হ্যাঁ, স্টাইল আমরা যখন এই যে কলাপসটা ইউজ করব তখন আমাদের সেল স্পেসিংটা লাগবে না, কারণ আমাদের এখানে আলাদা কোনো আমাদের বক্স নেই, আমাদের বক্সটা আমরা সরাই দিচ্ছি। এখন শুধু আমাদের সেল প্যাডিং দিলে আমাদের মাঝখানে আমাদের প্যাডিংটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখন প্যাডিংটা কমাইতে চাই, তা আমরা সাপোজ 5 পিক্সেল দিলাম, তখন আমাদেরকে আরো অল্প পরিমাণে জায়গা নিল, 5 পিক্সেল জায়গা করে নিল। হ্যাঁ, ভিতরে কোনো বক্স না দিতে চাইলে আমরা আমাদের স্টাইল অ্যাট্রিবিউটস এর মাধ্যমে আমরা কোথাও যদি আমাদের স্টাইল দিতে চাই, সাপোজ আমি আমার এই যে যে ক্যাপশনটা আছে, ক্যাপশনটা একটা কালার দিতে চাই, তা আমি আমার স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দিব যে কালারের মাধ্যমে বলে দিব যে তুমি এটা ব্লু কালারের নিয়ে নাও। তো যদি আমি রিফ্রেশ দিই, আমার ক্যাপশনটা ব্লু হয়ে গেল। মানে আমি যদি কোনো স্টাইল করার জন্য, তখন আমি স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দিব যে আমার স্টাইলটা কি হবে। আমি যদি টেবিলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তো আমি এটা ক্লোজ করলাম। আর আমাদের প্রত্যেকটা স্টাইল অ্যাট্রিবিউট করার মধ্যে আমাদের এটা হচ্ছে প্রপার্টি। স্টাইলের ভিতরে আমাদের দুইটা কি থাকে, দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে ভ্যালু। আমাদের প্রত্যেকটা স্টাইল লেখার পরে আমাদেরকে যে সেমিকোলন দিয়ে শেষ করে নিতে হবে। আমরা যদি একটা লিখি তাহলে না দিলেও হবে, বাট আমরা যদি মাল্টিপল ইউজ করি তাহলে এখানে শেষ করে আবার স্পেস দিয়ে, তারপর ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইউজ করতে চাচ্ছি, তখন আমরা সাপোজ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ W3 স্কুলে সার্চ করলে সব, এই যে ব্যাকগ্রাউন্ড কালার W3 স্কুলে সব পাওয়া যাবে, কি পাওয়া যাবে না, W3 স্কুলে HTML, এই যে HTML, আচ্ছা ট্যাগ লিখি, এই যে ট্যাগ, এই যে HTML ট্যাগের ভিতরে প্রত্যেকটা ট্যাগ, এই যে বডি ট্যাগ, বি ট্যাগ, অডিও ট্যাগ, অ্যাসাইড ট্যাগ, আর্টিকেল, সবগুলা দেওয়া আছে। আর এখানে হ্যাঁ, সবগুলা ট্যাগ আমার লাগবে না। আমি যে এই যে HTML এ আসলে আমাদের এই যে HTML ইন্ট্রোডাকশন, বেসিক, এডিটরস, আমরা কি এডিটরস ইউজ করতে পারি, আমরা নোটপ্যাড ইউজ করতেছি, আমরা চাইলে অনেক কিছু, এই যে এলিমেন্টস, অ্যাট্রিবিউট, আমরা কি কি অ্যাট্রিবিউট ইউজ করতেছি, এই যে আমরা এই যে href অ্যাট্রিবিউটটা ইউজ করতেছি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, আমরা ইমেজের ভিতরে src অ্যাট্রিবিউট ইউজ করতেছি, এগুলো সব কিছু দেওয়া আছে। আমরা হেডিং ইউজ করতেছি আমাদের, হ্যাঁ src মানে সোর্স। এই যে আমাদের হেডিংটা, আমি যে আমাদের প্যারাগ্রাফটা আমরা কিভাবে ইউজ করতেছি, আমাদের এই যে স্টাইলটার মাধ্যমে আমরা কি করতেছি, স্টাইল দিতেছি আমাদের লেখায়, যে আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে স্টাইলটা ইউজ করতেছি। আমাদের ফরম্যাটটা কি হবে, আমরা কি ফরম্যাট ইউজ করি, যে বোল্ড, স্ট্রং, হাই, এটা তো পাইলাম ট্যাগ, ট্যাগের পরে যে আরেকটা জিনিস লাগে, এই যে ট্যাগের পরে এই যে ওই যে বর্ডার কলাম ফিচার, এগুলো কোথায় পাবো? বর্ডার কলাপস, এগুলা হচ্ছে আপনার এই যে HTML CSS এ যখন যাবেন, আপনি যখন কাজ করতে যাবেন, সাপোজ আপনি HTML লিখলেন যে W3 স্কুল টেবিল, যখন আপনি টেবিল লিখলেন, এই যে আপনার টেবিল সেকশনটা নিয়ে আসলে, এখন আপনি টেবিলে কি কি ভাবে কাজ করবেন
প্রত্যেকটা এখানে দেওয়া আছে আপনি কি ইউজ করবেন। এই যে এখানে নরমাল টেবিল ইউজ করলো, পরে আস্তে আস্তে নিচের দিকে অ্যাডভান্স, এই যে বর্ডারটা ইউজ করলো, এই যে এখানে বর্ডার কলাপসটা ইউজ করলো, এই যে হ্যাঁ রান করে দেখলে আপনি আবার এখানে চেঞ্জ করতে পারবেন। আপনি বর্ডার কলাপসটা সাপোজ এটা কেটে দিলেন, কেটে দিয়ে আপনি আবার যখন রানে ক্লিক করবেন এই যে প্রত্যেকটা আলাদা আলাদা বক্স, হ্যাঁ এখানে রান হয়, এখানে ব্রাউজারে রান হয়। আপনি যদি এটা আবার আপনার এডিটরে নিয়ে আপনি চেক করতে চান, আপনি পুরোটা কপি করে বা কন্ট্রোল এ দিয়া সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি আপনার এডিটরে নিয়ে আসতে পারবেন। এই যে নিয়ে এসে আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন। না আমরা যখন নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, কিছু লিখি, এটা তো নরমালি একটা ফাইল, আমি এখন এটা সেভ করি নাই। আমার HTML এর তো একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, তো আমি ল্যাঙ্গুয়েজে গিয়ে এসে গিয়ে বলে দিলাম যে আমার এই ডকুমেন্টটা HTML ডকুমেন্ট। হ্যাঁ আর আমরা তো প্রত্যেকটা এখানে বলা আছে, এই যে সি তে CSS সি প্লাস, এতে প্রত্যেকটা বলা আছে যে আমাদের কি ফাইলটার আমার কি স্টাইলে বা টাইপটা কি, ওটা আমরা ল্যাঙ্গুয়েজ থেকে বলে দিতে পারি। আমরা এই ফাইলটাই কাজ করতেছিলাম। বর্ডার কলাপস ডট কলাপস মানে আমরা বর্ডার গুলোকে কলাপস করে নিলাম। হ্যাঁ ক্লোন কলাপস, ক্লোন আমাদের এখানে আমরা যখন স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করব, আমাদের এখানে যে এই যে এটা হচ্ছে প্রপার্টি, প্রত্যেকটা প্রপার্টির এক একটা ভ্যালু থাকে, আমরা প্রপার্টির ভ্যালু দেওয়ার জন্য আমাদেরকে ক্লোনটা ইউজ করতে হবে। হ্যাঁ বর্ডার কলাপসটা হলো প্রপার্টি আর এটা হলো ভ্যালু। হ্যাঁ ভ্যালু, এই যে এখানে আমরা আরেকটা প্রপার্টি ভ্যালু ইউজ করলাম, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমাদের প্রপার্টি। হ্যাঁ একই স্টাইলের মধ্যে আমরা মাল্টিপল প্রপার্টি ইউজ করতে পারবো, তখন ইউজ করব তখন আমরা সেমিক্লোন দিয়ে দিব। আর যখন আমরা সিঙ্গেল একটা ইউজ করব তখন সেমিক্লোন না দিলেও হবে বা দিলেও সমস্যা নাই। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম, এই যে আমাদের পুরোটা রেড হয়ে গেল। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার এই প্রপার্টিটা এভাবে দেওয়া আছে যে আপনার প্রপার্টিটা ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। হাইফেন না এটা বিল্ড ইন, আপনি যদি আবার বিজি দেন তাহলে হয়। বিজি কালার বা ব্যাকগ্রাউন্ড কালার, নরমালি ব্যাকগ্রাউন্ড কালার এভাবে ইউজ করাটা স্ট্যান্ডার্ড বা বেটার, এভাবে ইউজ করা হয়।